হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজ থেকে আমরা ক্লাস 11 স্টার্ট করছি। তো আজকে আমরা 11 এর ফার্স্ট চ্যাপ্টার নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। এই ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা পার্ট 1 এ আমরা টপিক নিয়েছি কি মাত্রা। এই মাত্রা সম্পর্কে হচ্ছে আজকে আমরা পড়ব। তো কিছু জিনিস আমি ধরে নিচ্ছি তোমরা জানো, জাস্ট হালকা করে আমি একটু বলে দিচ্ছি। যেরকম ধরো তোমরা জানো ভৌত রাশি কি জিনিস, যে যাকে আমরা পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে গিয়ে ভৌত রাশি। তো এই যে ভৌত রাশির কথা বলছি, এই ভৌত রাশি কয় প্রকারের সেও তোমরা জানো। যে একটা হচ্ছে গিয়ে প্রাথমিক বা মৌলিক বা ফান্ডামেন্টাল বা হচ্ছে কি বেসিক ইউনিট। ঠিক আছে, অনেক রকম নাম থাকতে পারে। আর আরেকটা হচ্ছে গিয়ে ডেরাইভড ইউনিট বা ইউনিট বলছি, ডেরাইভড ভৌত রাশি বা ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ রাশি। একটা হচ্ছে গিয়ে প্রাথমিক বা মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে গিয়ে ডেরাইভড বা লব্ধ ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশি। ওকে, তো এই যে দু প্রকারের ভৌত রাশি, এই দু প্রকারের ভৌত রাশির মধ্যে ডেরাইভড কোনগুলো ছিল না, ডেরাইভ প্রাথমিক বা মৌলিক যে ভৌত রাশি তাদের দিয়ে একে তৈরি করা হয়। যদি একটা এক্সাম্পল বলি, আগে আমরা কয়েকটা প্রাথমিক বা মৌলিক যে ভৌত রাশি তাদের নাম আমরা জেনে নিব। যেরকম ধরো আমাদের 7টা নাম আপাতত মনে রাখতে হবে। যেমন একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বা লেন্থ, একটা হচ্ছে গিয়ে ভর, সময়, তারপর ধরো তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, আর হচ্ছে কি দীপন প্রাবল্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি তাপগতি ও তাপমাত্রা। এই 7 প্রকারের যে বেসিক ইউনিট আছে আমাদের এগুলো মনে রাখতে হবে। তো এদেরকে আর ভাঙা যায় না। কিন্তু যদি লব্ধ বা ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির কথাই বলি, যেমন ধরো আমি যদি বলি বল বা ফোর্স, এই বল সমান আমরা কি জানি না, ভর ইনটু ত্বরণ। দেখো ভরকে হয়তো আর ভাঙা যায় না, কিন্তু ত্বরণকে আরো ভাঙা যায়। তাহলে আমি লিখতে পারি ভর ত্বরণ সমান আমরা কি জানি না, বেগ বাই হচ্ছে কি সময়। তো এইরকম ভাবে একে আরো ভাঙা যেতে পারে ভেঙে ভেঙে। শেষ অবধি সমস্ত যে রাশিগুলো আসবে সেগুলো কি, সেগুলো সবই হচ্ছে কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাথমিক বা মৌলিক ভৌত রাশি। একদম শেষ অবধি আসবে। যদি আমি আরো বেগকে ভাগি, বেগও হচ্ছে কি, বেগকে ভাগা যায়, বেগ সমান কি সরণ বাই সময়। তো এইভাবে যে সমস্ত রাশিগুলো কি না প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে তৈরি হয় সেগুলোকে আমরা ডেরাইভড বা লব্ধ ভৌত রাশি বলি। তাই এগুলো খুব আগেকার কথা, তোমরা আগে 9, 10 এগুলোতে পড়ে এসছো। ওকে, আজকে আমরা পড়ব কি মাত্রা। দেখো মাত্রা কি জিনিস। মাত্রা হচ্ছে গিয়ে এমন এক প্রকারের রাশি, এমন এক প্রকার রাশি বলছি, এমন এক প্রকার রাশিমালা যার সাহায্যে আমরা বলতে পারি যে কোনো একটা ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশি প্রাথমিক বা মৌলিক ভৌত রাশিগুলোর ওপর বা ফান্ডামেন্টাল গুলোর ওপর কেমন ভাবে ডিপেন্ড করছে, কেমন ভাবে নির্ভর করছে। যে রাশিমালার সাহায্যে আমরা এইটাকে ডিফাইন করতে পারি, বুঝতে পারি, তাকে বলা হয় হচ্ছে কি মাত্রা। যদি বলি ধরো বল, এই বলকে যদি আমরা আরো ভাঙি, ঠিক আছে, এই বলকে যদি আরো ভাঙি তাহলে কি দেখতে পাচ্ছি না, ভর ইন্টু বেগ সমান কি না হচ্ছে কি সরণ বাই সময়। তার মানে সরণ বাই হচ্ছে কি সময়, আর একটা সময় ছিল তার মানে সময়ের স্কয়ার। এবার আমি পরে বুঝে বলছি, আগে লিখে দিই। যদি একে এর মাত্রা আমি লিখতে চাই তাহলে কি হবে না, এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এগুলা কি করে এলো আমি পরে বলছি। আগে এইটা শুধু বলছি যে মাত্রা কি। এইটা একটা রাশিমালা দেখতে পাচ্ছি আমরা। এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালার সাহায্যে আমরা বুঝতে পারছি যে বল, এই বল কি না, বল হচ্ছে একটা ডেরাইভড বা লব্ধ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা মানে লব্ধ ফিজিক্যাল কোয়ান্টিটি প্রাথমিক যে সমস্ত রাশিগুলো আছে, যেমন ধরো ভর, সরণ, সময়, এগুলো সবই হচ্ছে কি প্রাথমিক। সরণ মানে শুধু দৈর্ঘ্যকে বোঝায়, তো এগুলো সবই হচ্ছে কি প্রাথমিক। এদের সঙ্গে কেমন ভাবে রিলেশনে আছে, কেমন ভাবে সম্পর্কযুক্ত, সেটা আমরা বুঝতে পারছি এই মাত্রার সাহায্যে। যে
সময়ের স্কোয়ারের তার সঙ্গে ইনভার্সলি হচ্ছে গিয়ে বল হচ্ছে গিয়ে প্রপোর্শনাল। এরকম ভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি মাত্রা দেখে যে কিভাবে সম্পর্কযুক্ত আছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে কি মাত্রা। এবার মাত্রাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তো আগে আমাদেরকে জানতে হবে এইগুলোর মাত্রা কি, যে ফান্ডামেন্টাল যে সমস্ত ভৌত রাশি আছে তাদের মাত্রা কি। না দৈর্ঘ্যকে আমরা কি লিখি হচ্ছে ক্যাপিটাল এল, ভরকে হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম, সময়কে টি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রাকে কোথাও আই লেখা হতে পারে, কোথাও আবার এও লেখা হতে পারে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। পদার্থের পরিমাণকে সাধারণত হচ্ছে গিয়ে মোল লেখা হয়। দীপন প্রাবল্যের যে মাত্রা সেটাকে কখনো হচ্ছে কোনো বইতে হচ্ছে গিয়ে সিডি লেখা থাকতে পারে বা ক্যান্ডেলা, বা হচ্ছে গিয়ে একে কখনো হচ্ছে গিয়ে কোনো বইতে ক্যাপিটাল জেও লেখা থাকতে পারে। আর তাপগতীয় তাপমাত্রাকে হচ্ছে গিয়ে কখনো, আচ্ছা দেখা যাচ্ছে তো তোমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে, তাপগতীয় তাপমাত্রাকে কখনো হচ্ছে গিয়ে কেলভিন বা কে দিয়েও লেখা হয়, আবার কোনো কোনো বইতে হচ্ছে ক্যাপিটাল থিটা বা এরকম লেখা হয় ক্যাপিটাল থিটা, এটা দিয়েও বোঝানো হয় এর মাত্রাকে। ওকে, তো এইগুলো হচ্ছে কি ফান্ডামেন্টাল যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল তাদের হচ্ছে কি মাত্রা। এবার এইগুলোর সাহায্যে হচ্ছে গিয়ে আমরা ডেরাইভড যে ফিজিক্যাল কোয়ান্টিটি তাদের মাত্রাকে রিপ্রেজেন্ট করব। আরেকটা জিনিস মনে রাখবে, হয়তো কোনো কোনো বইতে নাও লেখা থাকতে পারে, তবে সাধারণত কি হয় এই যে মাত্রাগুলোকে আমরা লিখছি একটা ব্র্যাকেটের সাহায্যে হচ্ছে গিয়ে লিখতে হয়। ওকে, যখন তোমরা লিখবে পরীক্ষার খাতায় এরকম ভাবে হচ্ছে লেখার চেষ্টা করো। আচ্ছা, তো এই গেল হচ্ছে কি মাত্রা। এবার এই মাত্রা সম্পর্কে তোমরা যতটুকু আমি বললাম এটা তোমরা আগেও জানতে, কিন্তু এই যে মাত্রা এর কাজ কি কি সেটা কিন্তু তোমরা আগে জানতে না। আজকে দেখবো মাত্রার সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। তো তার আগে মাত্রাহীন ভৌত রাশি বলে একটা জিনিস আছে সেটা বলে দিই। মাত্রাহীন ভৌত রাশি, নাম শুনেই বুঝতে পারছো এমন এক প্রকার ভৌত রাশি যার হচ্ছে গিয়ে মাত্রা নেই। ঠিক আছে, যদি আমি এক্সাম্পল বলি তাহলে আমরা বলতে পারি কি কোণ। আমরা জানি কোণ সমান কি হয় না বৃত্তচাপ বাই হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাসার্ধ। এখন তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখো বৃত্তচাপও হচ্ছে গিয়ে এক প্রকারের লেন্থ, আবার ব্যাসার্ধও হচ্ছে গিয়ে এক প্রকারের লেন্থ। তাহলে এল বাই এল বা লেন্থ বাই লেন্থ এতে হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে শেষে কত 1। তার মানে এর কোনো মাত্রা থাকছে না, তো 1 করে থাকছে। তাই আমরা বলতে পারি যে কোণ হচ্ছে কি একটা মাত্রাহীন রাশি। এরকম আরো এক্সাম্পল হতে পারে, যদি ধরো আমরা লিখি যে হচ্ছে কি, হয়তো তোমরা আমি যা লিখছি এখন তোমরা বুঝতে পারবে না ক্লিয়ারলি, ধরো আমি লিখছি অনুদৈর্ঘ্য বিকৃতি। এই প্রকারের একটা রাশিমালা আছে, একটা রাশিমালা বলছি ভৌত রাশি আছে, যেটা তোমরা এর 7-8টা চ্যাপ্টার পরে তোমাদের আছে, যখন আমরা স্থিতিস্থাপকতা পড়বো তখন তোমরা এই চ্যাপ্টারটা এই জিনিসগুলো দেখতে পাবে। অনুদৈর্ঘ্য কি বললাম, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের পরিবর্তন বাই হচ্ছে গিয়ে প্রাথমিক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন মানে তো সে তো দৈর্ঘ্যই হবে শেষ অবধি, আবার প্রাথমিক দৈর্ঘ্য মানেও শেষ অবধি সে দৈর্ঘ্যই হবে। তাহলে এখানেও হচ্ছে গিয়ে সবই ভ্যানিশ হয়ে গিয়ে শেষ অবধি সেই 1 পড়ে থাকবে। তার মানে দেখতে পাচ্ছি অনুদৈর্ঘ্য বিকৃতিরও হচ্ছে কোনো মাত্রা শেষ অবধি থাকছে না, থাকছে কত 1। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিও হচ্ছে গিয়ে এক প্রকারের মাত্রাহীন ভৌত রাশি। ওকে, এরকম আরো এক্সাম্পল আছে তোমরা বইতে পড়বে, যে ঘনকোণ হচ্ছে গিয়ে সেও এক প্রকারের মাত্রাহীন ভৌত রাশি। যাই হোক, তো এইগুলো গেল হচ্ছে কি আমাদের মাত্রা কি জিনিস আর মাত্রাহীন ভৌত রাশি কাকে বলে এবং তার এক্সাম্পল। এবার মাত্রার সাহায্যে আমরা কাজ কি কি করতে পারি সেটা হচ্ছে কি খুবই ভাইটাল। ঠিক আছে, 1 নম্বর যে কাজটা করতে পারি, 1 নম্বর সেটা হচ্ছে গিয়ে একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতি রূপান্তর। একটা একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর মানে কি, ধরো আমরা বলে থাকি কি যে 1 মিটার সমান হচ্ছে কি 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার যখন আমি বলছি এটা আমি হচ্ছে কি এসআই তে বলছি, যখন আমি সেন্টিমিটার বলছি তখন আমি কিসে বলছি সিজিএস এ বলছি। তাহলে আমি 1 মিটার আমি যখন এসআই তে বলছি তাহলে এসআই থেকে সিজিএস এ ট্রান্সফার করে দিচ্ছি, আমি রূপান্তর করছি। এইটা আমরা এটা না হয় জানি, কিন্তু যখন আমরা জানবো না কোনো কোনো ক্ষেত্রে তখন আমরা এই মাত্রার সাহায্যে সেটাকে রূপান্তর করতে পারি, তার আমরা মেথড শিখবো আজকে। ওকে, এটা গেল। তার মানে কি আমরা এসআই থেকে কখনো সিজিএস এ ট্রান্সফার করতে পারি, আবার কখনো সিজিএস থেকে এসআই তে ট্রান্সফার করতে পারি। এবার 2 নম্বর যে কাজ
সেটা হচ্ছে গিয়ে সমীকরণের নির্ভুলতা প্রমাণ। আমরা অনেক রকমের সমীকরণ শিখেছি, সেই সমীকরণগুলো ঠিক কি ভুল সেটা আমরা হচ্ছে কি মাত্রার সাহায্যে তাকে হচ্ছে কি বুঝতে পারি যে ঠিক কি ভুল। আর তৃতীয় যে কাজ সেটা কি করতে পারি না, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। এই 3 প্রকারের কাজ আমরা করতে পারি মাত্রার সাহায্যে। ওকে, তো আমাদের প্রথম যে কাজ সেটা আমরা আগে দেখবো যে একটি একক পদ্ধতি থেকে আরেকটি একক পদ্ধতি। তোমরা চাইলে হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে, বা তোমরা একটা খাতাও বার করতে পারো, সেখানে তোমরা নোট ডাউন করতে পারো। নোট ডাউন না করলেও চলবে, যারা হচ্ছে কি একটু অলস ব্যক্তি আছো, তোমরা নোট যদি না করতে পারো খাতায়, তাহলে তোমরা আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে চলে যাবে, সেখানে এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা এর পিডিএফ নিতে পারো। আর না হলে যারা হচ্ছে গিয়ে নিজে খাতা বার করে লিখছো তারা তো খুবই ভালো। ওকে, তো প্রথম যে কাজ ছিল একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। এটা কিছু না, এটা জাস্ট একটা মেথড, তোমাকে এই মেথডটাকে মনে রাখতে হবে। যেমন ধরো আমি যদি বলি, ধরো আমরা জানি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু ধরো তোমাকে যদি বলা হয় যে 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন, এবং এই অ্যান্সারটা তুমি বার করো মাত্রা বিশ্লেষণের সাহায্যে, মাত্রা বা ডাইমেনশনকে অ্যানালাইসিস করে এটা তুমি করে দেখো, তাহলে তুমি কেমন ভাবে করবে। দেখো, সবার আগে তোমাকে দেখতে হবে কি একটার পরটা তুমি যেমন মেথড বলছি ওইভাবে হচ্ছে করার চেষ্টা করবে। যখন তোমার কিছু বলা থাকবে যে এত ইকুয়ালস টু কত, আগে দেখবে কার কথা বলা হচ্ছে। তো তুমি একক দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন ভৌত রাশির কথা বলা হচ্ছে। তো এখানে নিউটন আর ডাইন দেখে বুঝতে পারছি এখানে বলের কথা বলা হচ্ছে। তো যখন তুমি বুঝে যাবে যে বল বলা হচ্ছে, তো সবার আগে তোমাকে বলতে হবে, বুঝে নিতে হবে যে বল এর যে মাত্রা হয় সেটা কত না mL/T⁻², এটা বলের মাত্রা। এবার আমি দেখতে পাচ্ছি এখানে এসআই থেকে সিজিএসে যাব। তো এই ক্ষেত্রে কি করতে হয়, এসআই এর জন্য আমরা নিচ্ছি কি এম কে m1 ধরছি, এল কে l1 ধরছি, আর টি কে t1 ধরছি। আর সিজিএস এর জন্য m2 l2 আর t2। এই যে 1 আর 2 গুলো সাফিক্স আমি লিখলাম, এগুলো জাস্ট ফর এটা বোঝানোর জন্য যে আমি কার ক্ষেত্রে লিখছি, একবার সিজিএস এর জন্য লিখছি, এসআই এর জন্য লিখছি, একবার সিজিএস এর জন্য, এটা বোঝানোর জন্য, আর কিছু নয়, ঠিক আছে। তো যদি আমি এবার লিখি যে আমি n নিউটন ইকুয়ালস টু ধরে নিচ্ছি যে n ডাইন, এই n একটা ভ্যালু বেরোবে n ডাইন, ঠিক আছে। আমাকে তাহলে n এর ভ্যালু, এই স্মল n টার ভ্যালু বার করতে হবে। তাহলে একেবারে আমি করে দিচ্ছি n স্মল n ইকুয়ালস টু 1 নিউটন বাই হচ্ছে গিয়ে 1 ডাইন, ঠিক আছে, 1 নিউটন বাই হচ্ছে 1 ডাইন। এবার দেখো উপরতে কি আছে, নিউটন আছে, মানে এসআইতে আছে। তো আমি যদি এখন এসআইতে লিখি মাত্রা, তাহলে কেমন লিখবো, এমনি মাত্রা কি না mL/T⁻², কিন্তু এসআইতে হলে কেমন লিখেছি 1 1 1 দিয়ে লিখেছি, তাহলে 1 ইন্টু m1 l1 t1⁻², ঠিক আছে। আবার যদি ডাইন বা সিজেস এর ক্ষেত্রে লিখি তাহলে কি লিখবো m2 l2 t2⁻², এরকম ভাবে লিখবো। ওকে, এবার যদি আমি এসআইতে দেখি এই 1 গুণ করা যা না করাটা, তো বাকি পড়ে থাকলো m1। এসআইতে আমাদের মাস, m1 বলতে কি আমি এসআই এর কথা বলছি, তাহলে এসআইতে মাস কত আমরা লিখবো, হচ্ছে 1 কেজি, ইনটু এখানে লিখবো তাহলে 1 মিটার, ইনটু এখানে টাইম আছে, এসআইতে টাইম কত হয় না 1 সেকেন্ড, তার আবার ⁻², বাই তার নিচে একই রকম ভাবে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেকেন্ড ⁻²। এবার দেখো 1 কেজিকে আমরা কি লিখতে পারি 1000 গ্রাম, তাহলে 1 কেজিকে আমরা লিখতে পারি কি 1000 গ্রাম। 1 মিটারকে আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। বাকি তো ঠিকই আছে, তাহলে এটা এটা কেটে যাবে, এখানে সেমি সেমি কেটে দিতে পারি, গ্রাম গ্রাম কেটে দিতে পারি, পড়ে থাকলো 1 এর পিঠে 5টা শূন্য, তার মানে 10⁵
তাহলে n সমান আমার বেরোলো হচ্ছে কি 10⁵। এখান থেকে বলতে পারি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এবং এই যে ভ্যালুটা আমি বার করলাম কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ অ্যানালাইসিস অফ ডাইমেনশন। 2 নম্বর নিচ্ছি, ধরো তোমাকে বলা হয়েছে 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন, ঠিক আছে, সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা কার ভ্যালু? এটা হচ্ছে গিয়ে মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু হচ্ছে কি এইটা, বলা হয়েছে এইটা সমান কত এসআই ইউনিট, মানে এসআই ইউনিটে এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তো এসআই ইউনিট মানে বুঝতে পারছি এখানে ডাইন আছে মানে এখানে তাহলে নিউটন হয়ে যাবে, এখানে নিউটন হয়ে যাবে, সেমি আছে মানে এখানে হচ্ছে কি মিটার স্কয়ার হয়ে যাবে, গ্রাম আছে মানে এখানে কেজি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তো বুঝা যাচ্ছে, আমাকে বলে দেওয়া হয়েছে যে মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু এটা। তো আমি কি বলেছিলাম, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবকের মাত্রা জানতে হবে। তো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কি হয়, কত হবে না হচ্ছে কি আমরা জানি F সমান ক্যাপিটাল G m1 m2 বাই r স্কয়ার, এটা আমাদের মহাকর্ষ সূত্র ছিল। তো এখান থেকে মহাকর্ষ ধ্রুবক বা ক্যাপিটাল জি এর মাত্রা আমরা বার করব কিভাবে না, ক্যাপিটাল G ইকুয়ালস টু তাহলে F r স্কয়ার বাই m1 m2, ঠিক আছে। এখন F সমান বলতে কি বল, বলের মাত্রা আমরা জানি কত হয় না m l t টু দি পাওয়ার -2 ইনটু r বলতে কি লেন্থ, তাহলে এখানে হচ্ছে কি l স্কয়ার বাই এখানে ভর ইনটু ভর তার মানে m স্কয়ার, তার মানে এখানে পড়ে থাকছে হচ্ছে কি m টু দি পাওয়ার -1, এখানে l কিউব, বাকি পড়ে থাকলো t টু দি পাওয়ার -2। তো এইটা হচ্ছে কি আমাদের কার মাত্রা না মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। এবার আমরা সেই একই কাজ করব যে এসআই এর ক্ষেত্রে আমরা m1 l1 আর t1, আর সিজিএস এর ক্ষেত্রে m2 l2 t2 লিখবো, মানে রিপ্রেজেন্ট করছি এটাকে। তো কি লিখবো না, আমরা ধরে নিব যে 6.67, আমি এইটাকে এই যে ডাইন, আচ্ছা পুরোটাই লিখছি, ডাইন সেমি স্কয়ার গ্রাম টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি n নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2 ধরে নিচ্ছি। তাহলে n সমান কি হবে না, n সমান হয়ে যাবে কত না 6.67 ডাইন সেমি স্কয়ার গ্রাম টু দি পাওয়ার -2 বাই 1 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2, তাহলে 6.67 ইন্টু, তো আমরা তো আগে এরকমই লিখে দিচ্ছি যেমন আমরা প্রথমে করেছিলাম, এটা এসআইতে মানে m2, আচ্ছা মাত্রা কি লিখলাম m2 টু দি পাওয়ার -1 l2 কিউব t2 টু দি পাওয়ার -2 হলো বাই m1 টু দি পাওয়ার -1 l1 কিউব t1 টু দি পাওয়ার -2 হয়েছে। আচ্ছা এবার 6.67 ইন্টু যেমন আগে করেছিলাম ঠিক সেম ভাবে, এখানে m বলতে মাস কিন্তু এটা কিসে আছে, 2 বলতে সিজিএসে হচ্ছে, তার মানে 1 গ্রাম টু দি পাওয়ার -1, l2 মানে লেন্থ সিজিএসে, তার মানে 1 সেমি কিউব, এখানে পড়ে থাকলো 1 সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই নিচে হয়ে যাবে 1 কেজি -1, 1 মিটার কিউব 1 সেকেন্ড -2, তো এই দুটো কেটে যাবে। এখানে পড়ে থাকছে কত এক, আমাকে কি করতে হবে না এসআইতে নিয়ে যেতে হবে, তাহলে আমাকে সেমিকে মিটার নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি যে হচ্ছে কি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু হচ্ছে কি, আমরা যদি মিটারে করি তাহলে কত হবে 1/100 মিটার। ওকে, যদি গ্রামকে করি কেজিতে তাহলে কি হবে 1/1000 কেজি।
ওকে, তাহলে 6.67 ইন্টু এখানে 1/1000 মানে 10⁻³ আর -3 -1 হলে অনলি 3 হয়ে যাবে, ঠিক আছে, মানে সেই হচ্ছে কি অনলি 1000ই থাকবে। আর ইন্টু এখানে 1/100 আছে, তার আবার কিউব, তার মানে 1/1 6টা শূন্য। বাকি এখানে কেজি ইনভার্স কেটে যাবে, মিটার কিউব কেটে যাবে, তাহলে তিনটে বাকি পড়ে থাকলো 3টে। এই 3টে তাহলে কি হবে না 6.67 ইন্টু 10⁻³ আচ্ছা, আমি এখানে লিখিনি, মিস্টেক করে গেছি। এখানে কি ছিল 6.67 ইন্টু 10⁻8, তো এই -10⁻8টা হচ্ছে গিয়ে এখানে অমিট হয়ে গেছে। 6.67 ইন্টু 10⁻8, প্রত্যেক জায়গায় সেম জিনিসই বসবে। 6.67 ইন্টু 10⁻8, এখানেও বসবে 6.67 ইন্টু 10⁻8, এখানেও সেম জিনিস বসবে 6.67 ইন্টু 10⁻8। তার মানে এখানে -8 আর -3 হয়ে টোটালটা হয়ে যাবে 10⁻11, আর ইউনিট হবে নিউটন মিটার স্কয়ার kg⁻²। তাহলে আমরা কি করলাম না হচ্ছে গিয়ে মহাকর্ষ ধ্রুবকের যে ভ্যালু সেটা সিজিএস থেকে এসআইতে হচ্ছে গিয়ে আমরা রূপান্তর করলাম। তো এই হচ্ছে কি আমাদের মাত্রার যে 1 নম্বর কাজ সেটা আমরা এইভাবে করতে পারি। ওকে, তো এবার হচ্ছে কি মাত্রার 2 নম্বর কাজ, সেটা হচ্ছে সমীকরণের নির্ভুলতা প্রমাণ। ওকে, এর পুরো পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর না হয় তোমরা এখন নোট ডাউন করতে পারো। তো সমীকরণের নির্ভুলতা প্রমাণ মানে কি, আমরা অনেক সমীকরণ হচ্ছে গিয়ে এতদিন অবধি দেখে এসেছি, সেই সমীকরণগুলো ঠিক নাকি ভুল সেটা হচ্ছে আমরা মাত্রার সাথে বিশ্লেষণ করে দেখতে পারি। কিভাবে না, আমাদের 1 নম্বর কাজ তাহলে হয়ে গেছে, 2 নম্বর কাজ তাহলে কি সমীকরণের নির্ভুলতা প্রমাণ। যেমন ধরো একটা সমীকরণ আমরা বলছি, তোমাদের খুবই পরিচিত a = ut প্লাস হাফ at²। ওকে, a = ut প্লাস হাফ at², এটা আমরা 1 নম্বরে নিচ্ছি। তো এখানটা সাধারণত কি করতে হয় না, কি করে বুঝবো যে এটা ঠিক না ভুল, না আমাদের প্রমাণ করতে হবে এরকম যে ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে কে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে কে না এস বলতে কি আমরা জানি যে সরণ, আর সরণের যে মাত্রা হয় সেটা আমরা জানি অনলি এল, কারণ সরণ হচ্ছে কি দৈর্ঘ্য। যদি রাইট হ্যান্ড সাইডের কথা বলি, রাইট হ্যান্ড সাইডে কে আছে, প্রথমে কে আছে না ইউটি, আমরা আলাদা আলাদা করে ডাইমেনশন নির্ণয় করছি। ইউটি বলতে কি না, আমরা জানি ইউ বলতে বেগ ছিল, তো বেগ বলতে বেগের মাত্রা lt⁻⁻1, আর ইন্টু টি বলতে টি, তার মানে পড়ে থাকলো অনলি এল। আর একটা আছে প্লাস দিয়ে, আর একটা আছে হাফ এ টি² ছিল, টি², তার মানে হাফ যে কোনো সংখ্যার মাত্রা হচ্ছে কি 1, ঠিক আছে, যে কোনো সংখ্যার মাত্রা হচ্ছে কি 1, তো হাফ বলতে এখানে 1 হয়ে যাবে। এ বলতে ত্বরণ আমরা জানি lt⁻² ইন্টু টি², এখানেও সেই এল। এবার এইটা প্লাস এইটা আছে, তো এদের যদি যোগ করি টোটাল লেফট হ্যান্ড সাইডের যে মাত্রা সেটা হচ্ছে কি আমাদের কত আসবে না এলই আসবে, ঠিক আছে। এবারে এইটা কেন এল আসছে না, আমরা কিছু শর্ট কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো একটু আগে যেটা বললাম যে এখানে আমরা লিখে রাখছি যে কোনো সংখ্যার মাত্রা ইকুয়ালস টু 1, বা বলতে পারি মাত্রাহীন, আর 1 মানেই হচ্ছে কি মাত্রাহীন। নাম্বার 2, এগুলো আমাদের খুব মনে রাখতে হবে, ঠিক আছে। নাম্বার 2, যোগ বা বিয়োগ সবসময় একই ভৌত রাশির ক্ষেত্রে হয়, ঠিক আছে। মানে কি দৈর্ঘ্যের সঙ্গে আমরা দৈর্ঘ্যই যোগ করতে পারি, দৈর্ঘ্যের সঙ্গে কখনো ভর যোগ করা যায় না। হ্যাঁ, যখন গুণ বা ভাগাকার থাকবে তখন যে কোনো ভৌত রাশি থাকতে পারে, কিন্তু যোগ বা বিয়োগ থাকা মানে সেখানে অবশ্যই একই ভৌত রাশি হবে। তার মানে এই ইউটি এর সঙ্গে হাফ at² যোগ হচ্ছে মানে ইউটি যে ভৌত রাশি, মানে ইউটি দুটো মিলে যে ভৌত রাশি, হাফ at² পুরোটা একই ভৌত রাশি, অর্থাৎ এখানে এল হয়েছে, এখানে এল হয়েছে, আর দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য যোগ করে আমরা দৈর্ঘ্যই পাবো, এল পাবো, অর্থাৎ মাত্রা আমরা রাইট হ্যান্ড সাইডে এল পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডেও আমরা এল পাচ্ছি। তার মানে
দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড, তার মানে এই ইকুয়েশনটা ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে সমীকরণের নির্ভুলতা প্রমাণ। তো এইরকম তোমরা একটা বাড়িতে হচ্ছে গিয়ে হোম টাস্ক করতে পারো। আপাতত আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি। এইরকম আরেকটা ইকুয়েশন আমরা ধরছি, তো 2 নম্বর ইকুয়েশন আমরা নিচ্ছি, হাফ mv স্কয়ার ইকুয়ালস টু mgh। এখানে যদি দেখি যে ইকুয়েশনটা ঠিক আছে কি নেই, তাহলে কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি কি না হাফ mv স্কয়ার আছে, তাহলে এর মাত্রা কত হবে, হাফ বলতে একটা সংখ্যা, এর মাত্রা 1 লেখার দরকার নেই। m বলতে মাস, তাহলে হচ্ছে কি m, আর v বলতে হচ্ছে কি বেগ, তাহলে l t টু দি পাওয়ার -1 তার আবার হোল স্কয়ার, তার আবার হচ্ছে কি হোল স্কয়ার, তার মানে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। mgs দেখা যাক, আর hs এখানে কি আছে mgh, এর মাত্রা কত, m বলতে হচ্ছে কি মাস m, g বলতে হচ্ছে কি এখানে অভিকর্ষজ ত্বরণ, যে কোনো ত্বরণের ক্ষেত্রে কি হয় l t টু দি পাওয়ার -2, h বলতে হচ্ছে কি ইনটু l, মানে এখানেও হলো m l স্কয়ার t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তা দেখতে পাচ্ছি এখানেও আমার আর এইচ এস ইকুয়ালস টু এল এইচ এস হয়ে গেছে, মানে এই ইকুয়েশন হচ্ছে কি ঠিক আছে। আর এই যে ইকুয়েশন ঠিক না ভুল আমরা দেখছি কার সাহায্যে, ডাইমেনশনকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা গেল আমাদের দ্বিতীয় কাজ, মাত্রার সাহায্যে, এটা আমাদের দ্বিতীয় কাজ। মাত্রার সাহায্যে আমাদের যে তৃতীয় কাজ আছে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো আমরা একটা ইকুয়েশন নিচ্ছি, ধরো এফ ইকুয়ালস টু এম এ, আমরা জানি এটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, তো এটা তো সূত্র লিখে দিয়েছি, তো এটা লিখে বলতে পারি যে এফ আর এম আর হচ্ছে কি এ, এই তিনটা এইরকম সম্পর্কে আছে, দেখতে পাচ্ছি যেমন সম্পর্ক গুণ আকারে আছে। তো যদি ধরো আমরা এটা না জানতাম, ধরো তোমাকে বলা হলো যে এফ এম আর এ এদের মধ্যে কি সম্পর্ক আছে, কেমন ভাবে একে লিখতে পারি, তখন আমরা কিভাবে এর সম্পর্ক নির্ণয় করব সেইটা হচ্ছে আমরা এখন দেখব। তো এটাও একটা হচ্ছে মেথড, যে মেথডের সাহায্যে আমরা এর পরেও আরো অন্যান্য ভৌত রাশির সঙ্গে সম্পর্ক নির্ণয় করব। মেথডটা খুব ভালো করে ফলো করবে, মেথডটাকে মনে রাখার চেষ্টা করবে। তো সবার প্রথম আমরা কি করব না, যে তিনটে ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তো সেখানে আমরা লিখব এফ ভ্যারেজ অ্যাজ এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। তুমি উল্টো করতে পারো, যা ইচ্ছা করতে, তুমি এরকম লিখতে পারো যে এ ভ্যারেজ অ্যাজ এফ টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই, যা ইচ্ছা করতে পারো, অ্যান্সার শেষ অব্দি সঠিকই আসবে, মানে এটাই আসবে। ওকে, যেটা ইচ্ছা করতে পারো। এর পরের স্টেপ কি, এর পরের স্টেপ হচ্ছে কি আমাদের লিখে দেওয়া, এই ভ্যারেজাসকে উঠিয়ে দিয়ে সমান চিহ্ন দেওয়া, তাহলে এটা কনস্ট্যান্ট বসাতে হবে, এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই হবে। এবার কাজ হচ্ছে কি যা যা এখানে টার্ম আছে সবার মাত্রা বসিয়ে দেওয়া। দেখতে পাচ্ছি এটা ফোর্স বল আছে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। এই কনস্ট্যান্টটা হচ্ছে কি একটা ব্যাপার, আমি পরে বলছি। এই কনস্ট্যান্টটা আমরা আপনাদের কি ধরবো না, কনস্ট্যান্টটা হচ্ছে একটা সংখ্যা যার মাত্রা তাহলে কি হবে না 1 হয়ে যাবে, তো লেখা দরকার নেই। এটা আছে আমাদের এম, এম বলতে হচ্ছে কি মাস, তার মানে এম টু দি পাওয়ার এক্স, আর এ বলতে ত্বরণ, তাহলে এল টি টু দি পাওয়ার -2 ত্বরণের মাত্রা, আর এখানে পড়ে থাকলো ওয়াই। তাহলে আলটিমেটলি কি হলো না, এখানে হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -2y। এবার যদি আমি দেখি, আচ্ছা এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে 1 আছে। এবার যদি আমি দেখি, আমরা ধরে নিচ্ছি আমাদেরকে কি করতে বলা হয়েছে, সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যে লজিকে এটা লিখছি, আমরা ধরে নিচ্ছি এটা ইকুয়েশনটা সঠিকই আছে। তো যদি সঠিক থাকে এটা, তাহলে অবশ্যই এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো একই হতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা বলতে পারি যে এম টু দি পাওয়ার এক্স, এখানে এম টু দি পাওয়ার 1, তার মানে অবশ্যই এক্স ইকুয়ালস টু 1, এটা একটা পেলাম। ওয়াই সমান দেখতে পাচ্ছি যে ওয়াই সমানও 1, ঠিক আছে, ওয়াই সমান হচ্ছে কি 1। বাকি আমি যেহেতু এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়েই গেলাম, আর আমার -2y সমান -2 লেখার দরকার নেই, সেখানেও সেই ওয়াই সমান 1ই পেতাম। ঠিক আছে, তো এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমরা ইকুয়েশনটা কি লিখেছিলাম দেখো, প্রথমে কি লিখেছিলাম, এফ ভ্যারেজাস এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। তো এফ বা এটা কি লিখেছিলাম, এফ ইকুয়ালস টু কে এম টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এফ ইকুয়ালস টু কে এম টু দি পাওয়ার এক্স বলতে 1, এ টু দি পাওয়ার ওয়াই বলতে 1, তাহলে সেই এলো এফ ইকুয়ালস টু কে এম এ। এটাকেই আমরা লিখে দিতে পারি যে এফ ইকুয়ালস টু এম এ, কে এটাকে আমরা লিখছি না। তাহলে দেখতে পেলাম এখানে সম্পর্ক এরকম ভাবে তৈরি হল।
যদি আমরা এটা লিখতাম সেম মেথড আমরা করতাম। তো সেখানে অ্যাকচুয়ালি কি আসতো বলো দেখি, সেখানে আসতো a ইকুয়ালস টু কে ইন্টু f টু দি পাওয়ার 1 আসতো, এখানে x এর ভ্যালু 1 আসতো, আর y m টু দি পাওয়ার এখানে -1 আসতো। যদি এটা ক্যালকুলেশন করে দেখো, তোমরা বাড়িতে এটা ক্যালকুলেশন করে দেখবে, যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে যদি আমি x বসাই, এখানে y বসাই, তাহলে x এর ভ্যালু দেখবে 1 আসবে, y এর ভ্যালু -1 আসবে, তাহলে f বাই m হয়ে যাবে, m আবার এখানে গুণ হয়ে যাবে সেই f ইকুয়ালস টু m এ, কারণ ইকুয়েশন তো এটাই, তো যেমনই আমরা লিখি না কেন ইকুয়েশন তো এটাই আসা উচিত, তো এটাই আসবে। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে কি আমরা বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। হ্যাঁ, এবার যেটা আমি বলছিলাম যে এই যে মেথডটা আমরা বললাম যে মাত্রার সাহায্যে আমরা কি করছি না বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করছি, এখানে কিছু কিছু লিমিটেশনস আছে, কিছু সীমাবদ্ধতা, যে সবকিছু হয় না। যেমন এই যে কনস্ট্যান্ট আমরা বারবার লিখছি, যদি আমি এর সীমাবদ্ধতা বলি, তাহলে 1 নম্বরে বলতে পারি এই যে কনস্ট্যান্ট যে লিখেছি ধ্রুবক, এই ধ্রুবকের সঠিক ধারণা পাওয়া যায় না, ধ্রুবকের সঠিক ধারণা পাওয়া যায় না। ঠিক আছে, আর কি এখানে লিমিটেশন আছে, এখানে দেখতে পাচ্ছি 3টা ভৌত রাশি আছে, 3টা ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করেছি, বলছে যদি 4টা বা তার বেশি হয়ে যায়, ঠিক আছে, ভৌত রাশির যে সংখ্যা এটা যদি গ্রেটার দেন 4 হয় বা 4 এর বেশি হয়, তাহলে কি হবে না আমরা এই সম্পর্কটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। আর কি হয় না, যদি কোন একটা ইকুয়েশন, ধরো আমরা কি লিখেছি f ইকুয়ালস টু m, কিন্তু s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, এটাও তো একটা ইকুয়েশন, এখানেও তো চোখের সম্পর্কে আছে যে s ut আর a এরকম একটা সম্পর্কে আছে এরা, তো হিসাব অনুযায়ী এটাও মাত্রার সাহায্যে নির্ণয় করা সম্ভব। কিন্তু যদি এরকম যোগ বা বিয়োগ আকারে থাকে কোনো একটা ইকুয়েশন, সেখানেও কিন্তু মাত্রার সাহায্যে সেই সম্পর্ক নির্ণয় করা যায় না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে এদের সীমাবদ্ধতা, মাত্রার সীমাবদ্ধতার সাহায্যে আমরা সম্পর্কগুলো নির্ণয় করছি বিভিন্ন ভৌত রাশির মধ্যে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের 11-এ যে ফার্স্ট চ্যাপ্টার আছে তার যে মাত্রা যে টপিকটা আছে, মাত্রার উপর আমাদের এই জিনিস হচ্ছে কি আছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, যে টপিকটা বললাম এর ঠিক পরের টপিক আমরা করব, এর পরের টপিক আমরা করব কি না সিগনিফিকেন্ট নাম্বার। সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে গিয়ে আমাদের পার্ট 2 বা নেক্সট টপিক, এই চ্যাপ্টারের উপর যে নেক্সট টপিক সেটা হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার হবে। ঠিক আছে, তো মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের নতুন সিস্টেম নতুন সিলেবাসে মন দিয়ে পড়াশোনা শুরু করো, কনসেপ্ট ওয়াইজ পড়াশোনা করো। ঠিক আছে, ওকে, সময় নষ্ট করো না, পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।